আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ধারাবাহিক যে সিরিজটি কন্টিনিউ করতেছি, সেখানে 2008 সালের কংস যে প্রশ্নের কোডটি ছিল, এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। যথারীতি কোনো অঙ্ক যদি আপনি বুঝতে না পারেন অথবা কোথাও কনফিউশন থাকে, তাহলে আমার অনুরোধ হচ্ছে অবশ্যই আপনারা দয়া করে কমেন্টে জানাবেন। আর পাশাপাশি আপনাদের যাদেরকে কো হোস্ট বানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি কোনো কিছু বলতে চায়, হ্যান্ড রেজ করে, তাহলে প্লিজ তাদেরকে একটু বলার সুযোগ করে দিবেন। ঠিক আছে, চলো তাহলে কথা বাড়াবো না, সরাসরি আজকের আলোচনা শুরু করব। আমাদের আজকের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে কি? আমি এই ব্যাখ্যাটা কিন্তু বিগত ক্লাসে একাধিকবার দিয়েছি কিনা, তারপরে যথারীতি একটু বলি। আমি শুধু আজকে একটারই ব্যাখ্যা দেবো, যেহেতু বিগত ক্লাসে এ নিয়ে কথা বলেছি। আমাদের এখানে মধ্যমা জিনিসটা কি, এটা তো চেনেন। বলেন, মধ্যমা জিনিসটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যখন চাপ নেবেন, এটা তো চাপ নেওয়াটা আমার জন্য কঠিন হবে। এই যে মধ্যমা আকার ক্ষেত্রে একটা চাপ এটার মাথায় নেবেন, আরেকটা উন্মুক্ত ভাবে এভাবে নেবেন। নেওয়ার পর আপনাকে এখানে একটা চাপ নেবেন, আরেকটা উন্মুক্ত ভাবে এখানে নেবেন। তাহলে এই শীর্ষবিন্দুর সাথে আমার ঠিক আরো একটু সহজ করে আমি বলি। এই যে আমাদের এটাকে যদি মধ্যবিন্দু নির্ণয় করি, এই পাশে সমান করে, তাহলে এটার সাথে যদি আমরা এটিকে যোগ করে দেই, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের মধ্যমা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে বলেন তো? মধ্যমা। এরকম মধ্যমা আমার আছে কয়টা? তিনটা। ধরেন এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তো এখান থেকে যদি এটা আমরা যোগ করি, তাহলে এই যে একটা তৈরি হলো। আরেকটা ঠিক এটা ধরেন মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে আঁকে এটা আমি বিগত ক্লাসে আপনাদের দেখিয়েছি। তাহলে এখানে মনে হয় পজিশনটা একটু এদিক সেদিক হতে পারে, এগুলি তো অনুমানের আঁকা, তাই না? কোনো প্রবলেম নেই। দেখেন, তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে এই যে দেখেন, এটা একটা মধ্যমা। তাহলে এই যে তিনটা মধ্যমা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তিনটা মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, এটাকে ভর কেন্দ্র বলে। কি বলে? এটাকে ভর কেন্দ্র বলে। তাহলে আমাদের এই যে এখানে বলা হচ্ছে, এটা প্রায় পরীক্ষায় আসে, যে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে কি বলে? আমাদের ভর কেন্দ্র। কি বলে বলুন তো? আমাদের ভর কেন্দ্র। এবার চলুন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। এটি বীজগাণিতিক সূত্রাবলী থেকে আসছে। আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বীজগাণিতিক সূত্রাবলী মানেই এখান থেকে একটা অঙ্ক থাকবে। নিবন্ধনে একটা থেকে দুটো অঙ্ক থাকে, এবং বিসিএস এ একটা অঙ্ক থাকে। তার মানে বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনি কখনোই মানে এড়িয়ে যেতে পারবেন না। যেমন এখানে এই অঙ্কটা যদি আমাকে করতে বলেন, তাহলে আমি জাস্ট বলবো যে এটা 8 8 84, 64 + 2, আমাদের উত্তর হচ্ছে 66। কথা বুঝতে পারছেন? এখন যারা নতুন আছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি এটা কিভাবে করলাম। কারণ হচ্ছে এটা হচ্ছে সূত্রের বেসিক থেকে। কারণ আমাদের a² + b² তিনটা সূত্র আছে, কিন্তু এখানে যে সূত্রটা আমরা ইউজ করতে পারি দুটো থেকে, আমি একটু আপনাদেরকে বলছি। a² + b², তাহলে a - b, দেখেন এখানে 2ab, অর্থাৎ এই দুটো থেকে একটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে। সূত্রের ব্যবহার নিয়েও আমি বিগত পর্বে বেশ লম্বা সময় কথা বলেছি। দেখেন এই দুটো সূত্রের কোনটা বসবে? আমাদের এখানে মাইনাসটা দেওয়া আছে, তাই কিনা? তার মানে এই 2 নম্বর সূত্রটা পড়বে। তাহলে 2 নম্বর সূত্র যদি পড়ে, এখানে দুটো সূত্রের ব্যাপারে একটা কমন বিষয় হচ্ছে, ভিতরে মাইনাস প্লাস থাকলে বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস। এটা কমন সূত্র, একটু খেয়াল করে দেখেন। এই কথাটা সরল ভাবে মনে রাখতে পারাটাও শর্টকাটের জন্য বেশ এনাফ। কিভাবে? আমি এটা একটু পরেই দেখাচ্ছি। ধরেন তাহলে এইটার সূত্রটা কি বসবে? তাহলে এটার সূত্র তো স্বাভাবিকভাবে আমার a² + 1/a², তার মানে কি এই সূত্রটা পড়লো a² + b²। তাহলে আমাদের যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমার এখানে কি হবে? এই সূত্রটা বসবে, মাইনাস, ভিতরে মাইনাস বাহিরে প্লাস। আর যদি একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা ঘনের সূত্র হোক আর বর্গের সূত্র হোক, যদি আমাদের a+b, ধরেন a+b, এর জায়গায় এ থাকলো, বি এর জায়গায় গিয়ে থাকলো এটার বিপরীত সংখ্যা, তাহলে মনে করবেন ওখানে এ বি থাকে না। কারণ
এই কাটা যাবে। ধরেন এখানে এক্স ওয়াই, তাই কিনা? এখানে এক্স এর জায়গায় থাকলো কি এক্স, ওয়াই এর জায়গায় থাকলো আমার 1/x। তাহলে বুঝতে হবে এখানেও এ বি থাকবে না। এই কথাগুলো খুব কমন কথা এবং বেসিক কথা। সো আপনাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সো আমাদের এখানে এইটুকু যদি উচ্চারণ নাও করি আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে মান কত? 8 স্কোয়ার। মান যদি 8 স্কোয়ার হয়, এখানে আছে 2। তাহলে আমি কিভাবে অঙ্কটা করেছিলাম একটু খেয়াল করে দেখেন। আমি জানি এখানে মাইনাসের মান দেওয়া আছে, তার মানে বাহিরে কি হবে? +2 হবে, কারণ এটা আমি সূত্র থেকে বেসিক থেকেই জানতাম এটা বাদ যাবে। যার কারণে আমি যখন এটা অঙ্ক করছি, এখানে এটা বর্গ হবে, স্বাভাবিকভাবে বর্গ হবে, ভিতরে মাইনাস আছে বাহিরে প্লাস হবে। সো আমি খুব দ্রুত অঙ্কটা করে ফেলছি এবং সেটা কয়েক সেকেন্ডেই করছি। আর আপনি এভাবে সূত্র ফেলেও করতে পারেন, সেটিও কিন্তু দ্রুতই হবে। তবে যত সেকেন্ড সময় সেভ করা যায় ততই আমাদের জন্য ভালো। বলুন বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। জি স্যার। ওকে, প্লিজ। এখানে আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। এটি খুব চমৎকার একটি অঙ্ক। বিশেষ করে এই অঙ্কগুলো দেখতে অনেক কঠিন মনে হয়। আপনার বেসিক ক্লিয়ার থাকলে অঙ্কগুলো খুব একটা জটিল মনে হবে না। চলুন অঙ্কটাতে কি বলা আছে। এখানে দেখেন, আগে ফাইন্ড আউট করেন যে অঙ্কে কি বলা আছে। ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, এটা একটা অংশ, রাইট? আরেকটা অংশ এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ। ওকে, এরপর আমাদের ওই দুজনের ক খ এর বয়সের একটা সমষ্টি দেওয়া আছে, যদি ভালো করে খেয়াল করে, তাই কিনা? না, এখানে ক খ গ তিনজনের বয়সের সমষ্টি দেওয়া আছে। ফাইনালি আপনার কাছে ক ও গ এর পার্থক্য জানতে চাইছে। এখন এই অঙ্কটাকে আপনি কিভাবে সমাধান করবেন? এই অঙ্কটা আমি যদি একটু লিখি তাহলে আপনারা ব্যাপার, এটি হচ্ছে একটি ধারাবাহিক অনুপাত। কি? ক্রমিক ধারাবাহিক অনুপাত। কি থাকে? ধরেন আমার ক অনুপাত খ থাকলো, খ অনুপাত গ থাকলো। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ক অনুপাত খ। এই দুটোর পরিবর্তে একটা লিখতে পারি, এটা লিখতে পারি। এটি হচ্ছে ক্রমিক ধারাবাহিক অনুপাত। এখানে আমি ওই জিনিসটা কোথায় পেলাম? দেখেন, ক আর খ এর ভিতর একটা তুলনা হয়েছে, আবার খ এবং গ এর ভিতর তুলনা হয়েছে। এই দুটোর দুই জায়গায় আমার খ রয়েছে। এখন বললাম, বুঝলাম এখানে তো কোথাও অনুপাত বলে নাই। দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, এগুলো মূলত অনুপাত। এটা অনুপাত আকারেও চিন্তা করতে পারেন, সংখ্যা আকারেও চিন্তা করতে পারেন, কিন্তু এগুলো মূলত অনুপাত। আজকে শিখেন, ভবিষ্যতে আর এটা নিয়ে সমস্যা হবে না। কিভাবে অনুপাত? দেখেন, এখানে স্পষ্টতর ভাবে বলা হচ্ছে ক এর বয়স খ এর দ্বিগুণ। তার মানে দেখেন, আমার যদি খ যদি 1 হয় তাহলে কত হবে? 2। তাহলে ক এর ভাগ হচ্ছে 2, খ এর 1, তাহলে কি এটা একটা অনুপাত না? তাহলে আমরা এটা পাশে লিখতে পারি কিনা অনুপাতাকে, যে খ যদি আমার খ এর দ্বিগুণ, খ এর দ্বিগুণ খ 1, তাহলে আমার ক কত? ক 2। বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে জানবো যখনই আহ একটার আরেকটা দ্বিগুণ বলবে, এটা খুব স্বাভাবিক ভাবে কি আপনি অনুপাতে লিখতে পারেন। আমরা যেমন ভগ্নাংশ থাকলে অনুপাতে লিখতে পারি, শতকরা থাকলে অনুপাতে লিখতে পারি, তদ্রুপ ভাবে আমরা দ্বিগুণ, তিন গুণ, চার গুণ থাকলেও অনুপাতে লিখতে পারি দুটোর মাঝে। তাহলে পরেরটা খুব সহজেই পারবেন। খ এর বয়সটা হচ্ছে গ এর বয়সের দ্বিগুণ, তাহলে খ আর হচ্ছে আমার গ। তাহলে গ এর যদি 1 হয় তাহলে খ এর বয়স হচ্ছে কি 2, কারণ এর দ্বিগুণ হচ্ছে এটা। তাহলে দেখুন আমাদের ক্রমিক ধারাবাহিক অনুপাতের নিয়ম হচ্ছে যে এটা আর এটা যদি সেম হয় তাহলে প্রথমত যেটা থাকবে এটা লিখবো ক, দুটো খ এর পরিবর্তে একটা খ, এবং তারপর আমরা শেষেরটা লিখবো। এরপর আমরা একটা শর্টকাট ইউজ করব, এটিকে দ ফর্মুলা বলি। তাহলে এই ক খ গ এর মান আসবে। এটা নিয়ম কি? এই যে দ যেভাবে গেছে ওইভাবে গুণ করবেন, এই দুটোর মাঝে গুণ করবেন 2 দুগুণে 4, এই দুটোর মাঝে গুণ করবেন 2 একে 2, এই দুটোর মাঝে গুণ করবেন এককে 1। তাহলে আমরা ক এর ভ্যালু পেলাম, খ এর ভ্যালু পেলাম, গ এর ভ্যালু পেলাম। এখন আমাদের বলা হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে কত? 63। তাদের বয়সের সমষ্টি 63, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে
এদের যে বয়সটা আসলো এগুলো যদি যোগ করি তাহলে এই 63 হবে। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, আমাদের অনুপাতের মানে মেইন লক্ষ্যটাকে, আমাদের অনুপাতের মেইন লক্ষ্য হচ্ছে, যদি অঙ্কে দেখেন পুরো অঙ্কে একটা পরিমাণ দেওয়া আছে, আপনারা বলুন তো এখানে পরিমাণটা কি বলেন। এখানে পরিমাণটা হচ্ছে 63। এখন পরিমাণ যা বলবে পুরো অঙ্কটাকে ওদিকে নিয়ে যেতে হবে। মানে আমি আপনাকে বলছি, ধরুন এটা একটা চুম্বক ক্ষেত্র, তাই কিনা? আপনি এখানে কিছু লোহা মানে টুকরো রাখছেন, তাহলে চুম্বক ক্ষেত্র যদি আপনি এই জায়গাটায় স্থাপন করেন, তাহলে লোহার টুকরোগুলো এই জায়গায় ছুটে চলবে। আপনি ধরেন চুম্বক ক্ষেত্রটা এখানে রাখলেন, তাহলে কি লোহার টুকরোগুলো কি এদিকে যাবে না এদিকে যাবে? তদ্রূপ ভাবে অঙ্কে যখন অনুপাত করেন বা ধরে নিয়ে অঙ্ক করেন, ধরেন মনে করি সংখ্যাটি এক্স বা সংখ্যা দুটি এক্স ও ওয়াই, তখন যেটা করতে হয়, অঙ্কে একটা পরিমাণ দেওয়া থাকে, ওটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। বলেন, অঙ্কে যেটা দেওয়া থাকে ওটা কি বলেন তো? চুম্বক ক্ষেত্র। তার মানে ওটার দিকেই বাকি জিনিসগুলো গুটিয়ে নিয়ে যেতে হবে। এখন এখানে বলছে, এখানে একটা পরিমাণ দেওয়া আছে, তিনজনের বয়সের সমষ্টি 63। তার মানে হচ্ছে আমাদের এই তথ্যটাকে সমষ্টি আকারে বের করে ওর দিকে নিয়ে যেতে হবে। তাহলে এটা সমষ্টি বের করতে গেলে অনুপাত অবস্থায় সমষ্টি বের বের আমরা সাধারণত করি না, যেহেতু আমরা পরিমাণের সাথে তুলনা করব। এই কারণে অনুপাত ভেঙে ফেলে সংখ্যায় রূপান্তর করব। এটা হচ্ছে 4x, এক্স গুণ করলে সংখ্যায় রূপান্তর হয়ে যায়। কি হয়? এক্স গুণ করলে সংখ্যা রূপান্তর হয়ে যায়। এটা হবে একের সাথে এক্স গুণ করলে এক্স হবে। এবার আমরা কি করব? এই তিনটাকে যোগ করব, যোগ করলে এখানে 6 7 এক্স। তাহলে আমরা কিন্তু এবার তিনজনের সমষ্টি, বয়সের সমষ্টি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এটা কোথায় ছুটে চলবে? ওই চুম্বক ক্ষেত্রের এখানে। এটা হচ্ছে তিনজনের বয়সের সমষ্টি 7x, ওখানে দেওয়া আছে 63। তার মানে এতে কি আমরা বলি প্রশ্ন মতে, কি বলি প্রশ্ন মতে, 7x সমান সমান হচ্ছে 63। সুতরাং x সমান সমান হচ্ছে 63, 7 নং 63। এখন বলছে কি, এই যে ক আর ঘ এর পার্থক্য, ক এবং গ এর পার্থক্য, ক এর বয়স কত? দেখেন 4x, গ এর বয়স কত? এক্স। তাহলে এদের পার্থক্যটা মূলত আমার কত বলেন? এদের পার্থক্যটা হচ্ছে 4x থেকে 3x যদি বাদ দেই, থ্রি সরি শুধু যদি এক্স বাদ দেই তাহলে হবে 3x। তাহলে 3x এ যদি এখানে 9 এর মান বসাই, তাহলে কত হবে? 3 নং 27। তাহলে অঙ্ক হচ্ছে 27 বছর। হয়তো অঙ্কটা বোঝাতে গিয়ে একটু বড় হলো, আমি আবারও সামারাইজ করে দিচ্ছি। একটু শুধু একটু আপনারা একবার একটু বলেন যে আপনারা এতটুকু মোটামুটি বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে, আমি পুরো অঙ্কটা একটু শর্ট করে দিচ্ছি। এই অঙ্কটার মূল ফ্যাক্ট হচ্ছে, আপনি দেখেন প্রাইমারিতে ধরেন এখানে 12টা অঙ্ক ছিল, 12টা অঙ্কের সবকটাই কিন্তু আপনার কে বেশি সময় লাগবে না। এখানে এক থেকে দুটো অঙ্ক আছে, এটা বেশি সময় লাগবে, আর বাকি সবগুলোই কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন। এটা প্রতি বছরই সব জায়গায় এই কাজটা করা হয়। এক দুটো অঙ্ক একটু বড় দেওয়া হয়, বাকিগুলো এত ছোট হয় যে আপনি 2-3 সেকেন্ডে ওটা সমাধান করতে পারবেন। তাহলে আপনার কাজ কি, ওই 2 থেকে 3 সেকেন্ডের অঙ্কগুলো যাতে আপনি 1-2 মিনিটে না করেন, ওটা 2-3 সেকেন্ডেই করবেন। আর বাকি যে এক দুটো অঙ্ক 1-2 মিনিট লাগবে, ওটার জন্য বাকি সময়টা বরাদ্দ রাখবেন। তাহলে দেখবেন যে টাইম ম্যানেজমেন্টটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবার আসেন, এখানে আমি আবারও একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, এই টাইপের যদি দ্বিগুণ তিনগুণ থাকে, এইভাবে যদি দ্বিগুণ তিনগুণ থাকে, তাহলে দুটোর মধ্যে দ্বিগুণ তিনগুণ যদি থাকে, তাহলে এটা অনুপাত আকারে লেখা যায়। আমাকে কেনই অনুপাত আকারে লিখতে হবে? কারণ আমি দেখতেছিলাম তিনজনের বয়সের সমষ্টি দেওয়া ছিল, আর এটা ধারাবাহিক অনুপাতের মতো, ক খ, খ গ, এর ভিতর খ দুইবার ছিল। তখন আমার মাথা অটোমেটিক্যালি কাজ করলো যে একে যদি ধারাবাহিক অনুপাতে নেই, তাহলে এভাবে তিনজনের অনুপাতটা পেয়ে যাব। আর তিনজনের অনুপাত পেলে এখানে সমষ্টি দেওয়া আছে, এটার সমষ্টি বের করে এই চৌম্বক ক্ষেত্রের দিকে আমরা ছুটে যাব, অর্থাৎ পরিমাণের দিকে ছুটে চলে যাব। কারণ কি, এই ছুটে চলে যাওয়া মানে হচ্ছে প্রশ্নমতে তুলনা করা। প্রশ্নমতে তুলনা করব, আমরা এক্স এর মান পাবো। তারপর ফাইনালি ক ও গ এর অনুপাত বলছে, বয়সের পার্থক্য বলছে, আলটিমেট এটার পার্থক্যটা আমি বের করতে পারবো।
বলেন এইটুকু সবার ক্লিয়ার কিনা? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা এখানে কি বলা আছে বলেন তো? বলা হচ্ছে ক ও খ একত্রে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। ক একা 12 দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? আপনারা জানেন যে এই অঙ্কগুলো কাজ ও সময়ের, এটা দুই ভাবে করতে পারেন। তো বেসিক থেকেও করতে পারেন, আপনি শর্টকাট সূত্রও ব্যবহার করতে পারেন। তো যারা শর্টকাট ব্যবহার করেন তাদের যুক্তি হচ্ছে যে দুজন যদি একত্রে কাজ করে এটা হচ্ছে 8 দিনে শেষ করতে পারে, আর যদি একা করে সেটা আমাদেরকে কাজটি 12 দিনে শেষ করতে পারে। তাহলে একা কত দিনে করতে পারবে? তো এই ক্ষেত্রে খ একা করতে পারবে, এটিকে আমরা কি করি, এই ধরনের সূত্র ব্যবহার করে করি। এতে করে খুব দ্রুতই আমরা সমাধানটা করতে পারি। এক্স হচ্ছে ধরেন বড় সংখ্যাটা নেবেন 12, আর হচ্ছে কত 8। তাহলে 12 থেকে যদি 8 বাদ দেন তাহলে এখানে 12 × 8, তাহলে এখানে থাকে কত 4। এই টেকনিক গুলো সবাই পারেন বলে আমাদের খুব একটা সমস্যা হয় না, অর্থাৎ 8 8 এখানে 24 দিন। আর বেসিক হলে কি করতে হবে? বেসিক হলে কাজ ও সময়ের ক্ষেত্রে সবসময় একদিনের ক্ষমতা বের করে নিতে হয়। কাজ ও সময়ের সবসময় একদিনের ক্ষমতা বের করতে হয়। একদিনের ক্ষমতা মানে এখানে দেখেন ক প্লাস খ, এদের দুজনের 8 দিনে একটা কাজ পারে, আজ 8 দিনে করে একটি কাজ, রাইট? 8 দিনে করে কি একটি কাজ। তাহলে একদিনের ক্ষমতা বের করতে গেলে একদিনে করবে ওই কাজটার এত অংশ কাজ। ক্লিয়ার? তাহলে এখানে আবার ক একা কাজ করে। তাহলে একা কাজ কিভাবে কত দিনে করে? সে 12 দিনে করে। 12 দিনে করে একটি কাজ। কথা বুঝতে পারছেন? তাহলে সে একদিনে কয়টি কাজ করবে? একদিনে কাজ করবে 12-র এত অংশ কাজ, রাইট? এত অংশ কাজ। এখন এই যে ক এবং খ এর যে একদিনের কাজ, সেখান থেকে ক যদি আমি বাদ করে দিই তাহলে পাবো কি খ এর একদিনের কাজ পাবো। কার একদিনের কাজ পাবো? খ এর একদিনের কাজ পাবো। তাহলে খ একদিনে কাজ করবে মূলত কত? এইটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এটা থেকে বাদ দিলে আমাদের 1/8 -1/12। তাহলে দেখেন এখানে যদি আমরা 24 নেই তাহলে আমাদের 24 নিলে কত আসবে? 3 × 8 = 24, 12 × 2 = 24। দেখেন তাহলে 24-এর এত অংশ একদিনে করে। তাহলে এখানে আমাদের লাস্টে ওই কি করতে হবে, এখানে দিন চাইছে। এখানে দুই ভাবে এটাকে সমাধান করতে পারেন। এক হচ্ছে দেখেন আপনি যখন মোট সময়কে, একজনের এই দুইজনের মোট সময়কে ভালো করে খেয়াল করেন, এই দুজনের মোট সময়কে যখন উল্টিয়ে দিচ্ছেন তখন তার একদিনের ক্ষমতা আসতেছে। আবার একদিনের ক্ষমতাটাকে যদি উল্টিয়ে দেন তার মোট সময় আসবে। তার মানে এটার বিপরীত হচ্ছে একদিনের ক্ষমতা। এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে একদিনের ক্ষমতা। এই জিনিসটা মনে রাখলে তাহলে আর অঙ্ক আপনাকে ডিটেলস করলেও সময় লাগবে না। দেখেন 8 দিনে করে একটি কাজ, তাহলে একদিনের ক্ষমতাটা হচ্ছে, এটাকে যদি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করেন 1/8, আবার 1/8 কে যদি উল্টে দেন তাহলে মোট সময় আসবে। তাহলে এটার একটার বিপরীত, এটা মনে রাখলে সুবিধা কি? এই যে দেখেন একদিনের ক্ষমতা আছে, এটার বিপরীত যদি করি তাহলে মোট সময় পাবো কার? হয়। অথবা আপনি চাইলে এটাকে ঐকিক করতে পারেন যে এত খ এত অংশ কাজ করে, এত অংশ করে কয় দিনে? একদিনে, রাইট? সুতরাং সম্পূর্ণ অংশ করে 1/24 নিচে এত, তার মানে কি 24 দিনে। তো এইভাবে অঙ্ক করাটা সময় সাপেক্ষ। বেসিক দিয়ে অঙ্ক করার মানে সহজ উপায়টা হচ্ছে যেখানে যেখানে ফিক্সড করে ফেলা যায় ওটা ফিক্সড করে দেওয়া। কথাটা বুঝাতে পারছি কিনা? এখন তাহলে এই অঙ্কটা আমি চাইলে কয়েক সেকেন্ডে করতে পারি। কিভাবে করতে পারি? যদি আমি এই জিনিসটাকে মনে রাখতে পারি। কি বলেন তো? মোট সময় এটা মনে থাকবে কিনা আমাকে একটু কমেন্টে জানান তো। মোট সময়ের বিপরীত হচ্ছে কি একদিনের ক্ষমতা। মোট সময়ের বিপরীত হচ্ছে একদিনের ক্ষমতা। প্লিজ একটু কমেন্টে জানান এটা পারবেন কিনা। প্লিজ হারি আপ।
এইটুকু মনে থাকবে কিনা, এইটুকু মনে থাকলেই হবে। তাহলে কয়েক সেকেন্ডে আপনারা সমাধান করতে পারবেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। হ্যাঁ, এখানে একজন বলছেন যে শর্টকাট ইজি, কিন্তু মনে রাখবেন এটা বেসিক লেভেলের অঙ্কগুলোতে শর্টকাট ইজি, এটা আপনার সাথে আমি একমত। কিন্তু যখন এই অঙ্কগুলো কাজ ও সময়ের অঙ্ক মিডিয়াম এবং অ্যাডভান্স আসবে, তখন আপনার কি শর্টকাট কাজে লাগবে না। তখন কোথায় যাবেন? তখন কি হঠাৎ করে বেসিক আপনি শিখতে পারবেন? পারবেন না। আমাদের সমস্যাটা হচ্ছে যে জায়গাটায় সাময়িক সুখটাকে আমরা মানে অনেক বেশি পছন্দ করি। ওই যে যেমন আমার ডু অর ডাই বেসটাকে এখানে আমরা ভাইবা দিয়ে নিচ্ছি, অনেকে আবার ডিরেক্টলি বলে ভাই আমি এত পরিশ্রম করতে পারবো না, এতটা সময় দেওয়া সম্ভব না। আমি বললাম ঠিক আছে আপনি আসেন না, কিন্তু এখানে মূল কথাটা একটু বোঝার চেষ্টা করেন যে জীবনটাকে যদি কঠিন ট্রেনিং এর ভিতর দিয়ে গড়ে না তোলেন, তাহলে আপনি কখনোই অনেক দূর পৌঁছতে পারবেন না। শুরুতে সহজ রাস্তা যদি বেছে নেন, তাহলে সামনে অনেক কঠিন রাস্তা আসবে। আর শুরুতেই যদি কঠিন কাজটা করে ফেলেন, সামনে সহজ জীবন চলে আসবে। এই কারণে আমাদের ডু অর ডাই বেসের মতোই কিন্তু এটা, যে জীবনটাকে আগামী 6 মাস একদম জেলখানায় নিয়ে যান, 6 মাস পর গিয়ে একটা স্ট্যাটাস লেখেন আলহামদুলিল্লাহ আমি উত্তীর্ণ হয়েছি। জাস্ট এই 6 মাসে আপনার সাথে সোশ্যাল মিডিয়ার কোনো সম্পর্ক থাকবে না। জাস্ট 6 মাস। এরপরে জাস্ট একটা স্ট্যাটাসের জন্য 6 মাস নিজেকে বন্দি রাখবেন। এই জিনিসটুকু যদি পারেন, তাহলে কঠিনের পর সুখ আসবে। আর যদি মনে করেন এই 6টা মাসই আপনি একটু একটু করে সুখ মানে উপভোগ করতে থাকেন, তারপর ঘটবেটা কি জিনিস বলেন তো? তারপর আবার কষ্টের জীবন, বেকারত্বের জীবন, হতাশা, দুরাশা, নিরাশা, সামাজিক চাপ, পারিবারিক চাপ, সম্পর্কের চাপ, সমস্ত চাপ এসে আপনার মনের সুখ তো উড়ে যাবে। শারীরিক, মানসিক সকল প্রকার সুখ আপনার কাছ থেকে বিদায় নেবে। কারণ আমরা দিন শেষে পৃথিবী থেকে অর্থ দিয়ে মূল্যায়ন করে, যদিও এর উপর যদি উঠে যেতে পারেন আধ্যাত্মিক লেভেলে, সেটা ভিন্ন বিষয়, সেখানে অর্থ বিষয় না, তাই কিনা? কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে ফ্যাক্টটা হচ্ছে, আমি একটু বলি, আপনি কেন মিডিয়াম এবং অ্যাডভান্স লেভেলের জন্য প্রস্তুতি নেবেন? কারণ হচ্ছে এইগুলো অঙ্ক টুকটাক আসে। এখন সময়ের সাথে সাথে অ্যাডভান্স লেভেলের অঙ্ক আস্তে আস্তে, সেখানে আপনার শর্টকাট কাটবে না। সেখানে এই বেসিক দিয়ে এইটুকুকে 1-2 লাইনে লিখতে হবে। এত লিখেও আবার পারবেন না, ধরেন বেসিক থেকে করলেন, এত লিখলেও অঙ্ক পারবেন না। এই পুরো কয়েকটা লাইনকে জাস্ট 2-3 লাইনে শেষ করতে হবে। বলেন এটা কিভাবে শেষ করব? আমি একটু, হ্যাঁ, ওকে, অলরেডি আলহামদুলিল্লাহ এখানে অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমি সবকিছুই ডিলিট করে দিয়েছি, শুধু হোয়াটসঅ্যাপ আর জুম আছে মার্শাল্লাহ। অলরেডি আমাদের ডুয়ার ডাইভেসের সবাই সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসছেন। হয়তো এখনো টুকটাক দু একজন আছেন যারা 10 তারিখ থেকে বের হয়ে আসবেন ইনশাল্লাহ। ওকে, আপনাদের জন্য শুভকামনা। এবার আসেন, আমাদের তাহলে এখানে মূল ফ্যাক্টটা কি? দেখেন আমি খুব দ্রুত করব। এটা কি টোটাল সময়? তাহলে ক ক্ষয়ের আমি কি একদিনের ক্ষমতা বের করব। তাহলে একদিনের ক্ষমতা কত? এত অংশ। তাহলে ক্ষয়ের একদিনের ক্ষমতা কত? 112 অংশ। কারণ আমি জানি একটা আরেকটা বিপরীত হলে একদিনের ক্ষমতা আসে। এবার জানি এইটুকুর পার্থক্য, এইটুকু পার্থক্য হলে আমরা কারটা পাবো? ক পাবো। তাহলে 1/8 - 1/12। তাহলে এখানে কি 8, তাই না? তাহলে এখানে কত? 24। তাহলে 3 × 8 = 24। তাহলে এখানে কত? 2, তাই কিনা? তাহলে 1/24। এটা একদিনের ক্ষমতা। আবার এটা উল্টে দিলে 24 দিন। ক্লিয়ার? এখন আমি যখন পরীক্ষায় করব, তখন এই লাইনটাও করব না, কারণ এটা তো আমার দরকার নেই। আমি কি করব? শুধু এইটুকু লাইন করব। আপনি শর্টকাটে করেন, আপনি হয়তো 2 সেকেন্ডে করবেন, আমি হয়তো 3 সেকেন্ডে করব। বাট ঘটনা কি করবে? অ্যাডভান্স এবং মিডিয়াম লেভেলের অঙ্কে আপনি পারবেন না, আমি পারবো। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ওকে, মার্শাল্লাহ, আমি সব ডিলিট করছি স্যার। ওকে আপু, ধন্যবাদ। অনেকবার ডিলিট করি কিন্তু স্যার থাকতে পারি না। এই কারণে আপনি ডুয়ার ডাইভেসে আসেন। ডুয়ার ডাইভেস মানেই হচ্ছে আপনি এটা পারবেন। দেখেন, তাহলে এটা হচ্ছে আসলে বেসিক আলোচনাটা তো মূল ক্লাসের, এখানে প্রশ্ন সমাধানে এটা কঠিন হয়। এটা হচ্ছে একদিনের ক্ষমতা আমাদের 1/8 ক প্লাস হয়। এটা ক এর হচ্ছে 1/12। তাহলে
এখানে যদি আমরা চাইছে কার খ, খ বের করতে গেলে আমরা তো জানি এই দুজনে থেকে একজন এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা আসবে এটা হচ্ছে একদিনের ক্ষমতা। এটা হচ্ছে কি, আমার ভিডিওটা টেনে দেখবেন, একদিনের ক্ষমতা। তারপর একদিনের ক্ষমতা উল্টায় দিলে কি, দেখেন একদিনের ক্ষমতা উল্টায় দিলে আপনি মোট সময় পাবেন। কি পাবেন? আপনি মোট সময় পাবেন। ক্লিয়ার? এটাই হচ্ছে মূল কথা, আর কিছুই না। ওকে, এবার চলেন আমরা এই অঙ্কটা যে কতবার এই সিরিজে করছে, আজকে সম্ভবত কততম পর্ব, প্রায় 22 মনে হয়। এই প্রত্যেকটাতেই কিন্তু এক দুটো করে আমরা এই টাইপের অঙ্ক পেয়েছি। দেখেন, এটা কি, এটা একটা দারুণ গেমস। এই গেমসে আমাদের প্রথমত কল টু অ্যাকশন ঠিক করে নিতে হয়। কি বলেন তো? সিটিএ। সিটিএ কি? আমার অঙ্ক ক্লাসে সিটিএ কথাটা সবসময় পাবেন, কল টু অ্যাকশন। মানে আপনাকে আসলে এই অঙ্কে কি চাইছে, অর্থাৎ কোন জায়গায় আপনাকে ফোকাস দিতে বলছে, অর্থাৎ আপনার কি করতে বলছে, এটাই হচ্ছে কল টু অ্যাকশন। এখন এই কল টু অ্যাকশনে আপনাকে এখানে দেখেন, এই অঙ্কের কল টু অ্যাকশন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা চাইছে। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা সবসময় মাথায় রাখতে হবে। এরপর এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে, এর ভিতর ক্ষুদ্রতম কোনটা বের করবে। এটা হচ্ছে সবসময় দুইজনের একটা গেমস। কিরকম? আগে এই প্রথম দুইজনের মাঝে গেমস শুরু করতে হবে। আমাদের প্রথম জন আছে 3/4, তারপর জন আছে কি 5/9। এরপর এদের ভিতর আমরা কি গেম শুরু করব। গেমসটা কি? আর আর এই গুণ করা, 3 9 27, 4 5 20। এরপর আমার কাজ হচ্ছে ওই গেমসের রুলসটা কি বলেন, ক্ষুদ্রতমটা বের করতে হবে। তাহলে আমরা চারটার ভিতর না বের করে প্রথম ক্ষুদ্রতম এখান থেকে বের করবো, যে এখান থেকে ক্ষুদ্রতম কোনটা। দেখেন, এটার সাথে গুণফল যেটা ছোট ওটাই হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে এটা ক্ষুদ্রতম। এখানে উইনার হলো কে? 5/9। এবার এর সাথে কম্পিটিশন করবে কে? আমার 7/12। ওকে, এবারও আমরা গেম শুরু করি। গেমস মানে কি? আর আর এই গুণ করা, 7 9 63, এখানে 5 12 কি 60। এবার আমাদের কি কল টু অ্যাকশন হচ্ছে ক্ষুদ্রতমটা নিতে হবে। এটা ক্ষুদ্রতম, তার মানে 5/9 কে জয়ী হয়ে গেল। এবার আমরা ফাইনালি আমরা কে একে কি করব, তুলনা করব। এবার গেমস শুরু হয়ে যাক। এই গেমসে কি করবে, আমাদের এভাবে গুণ করতে হবে। এখানে হচ্ছে 99, 5 8 40 শূন্য, 5 × 5 = 4 কত? 90। বলে, তাহলে উত্তর কি? আমাদের 5/9। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি বৃহত্তম চাই, সেখানেও সেম কাজ, প্রতিবার বড়টাকে চুজ করব, মানে বিজয়ী ঘোষণা করব। এভাবে লাস্ট পর্যন্ত সে ফাইট করবে, যে বিজয়ী হবে সেই বিজয়ী। বলেন, ক্লিয়ার? স্যার, এই এই নিয়মটা হচ্ছে ম্যাজিকের। প্রথম দিকে আমি বুঝতাম না, পরে এসে দেখি এই নিয়মটা পুরোপুরি ম্যাজিকের মতো। যে আমি একটু বলি, আপনারা প্রচুর অনেকে কমেন্ট করেন যারা জুমে নতুন, তারা অনেকেই ওই মেসেঞ্জার ওটাকে অফ করে রাখা যায়, নোটিফিকেশনটা অফ করে রাখা যায়। আপনার যদি কমেন্ট দরকার না হয়, নোটিফিকেশনটা অফ রাখবেন। আর জুমে ক্লাস চলাকালীন সময়ে আমি সাধারণত সরাসরি কথা শুনি, কমেন্টের দিকে আমি মনোযোগ দিই না। কারণ হচ্ছে যার সমস্যা সরাসরি বলতে হবে, আমি ওই সমস্যার সমাধান দেবো। কারণ কমেন্ট পড়ে কখনোই, আপনি যেখানে আস্ত একটা মানুষ আমার সামনে কথা বলতে পারতেছেন, আপনার মানে সৃষ্টিকর্তা কথা বলার ক্ষমতা দিয়েছে, তাহলে আপনার কমেন্ট কেন দেখবো? তার মানে হচ্ছে আপনি সরাসরি আমার সাথে কথা বলবেন, কোন অঙ্ক কোথায় বুঝেন নাই হাত তুলবেন। এখানে আলহামদুলিল্লাহ আমাদের আহ, বেশ কয়েকজন আছেন যারা আপনাকে আনমিউট করে কথা বলার সুযোগ দিবে। তার মানে হচ্ছে কমেন্ট সাধারণত আমি দেখি না। তবে বিশেষ ক্ষেত্রে কোনো কমেন্ট যদি মনে হয় বিশেষ জায়গায় আসতে পারে, সেটা আমি দেখি। এছাড়া আমি কমেন্ট দেখি না, কারণ কমেন্ট দেখাটা কোনো দরকার নেই। কারণ আজ তো একজন মানুষ আমার সামনে, আমার সাথে আপনি কথা বলেন। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? আমার সাথে কথা বলেন, আপনি একবার দুবার তিনবার পাঁচবার যতবার লাগে আমি আপনাকে বুঝাবো, এটা আপনি ভালো বুঝবেন। কিন্তু কমেন্টে এটা আপনি বুঝবেন না। বুঝতে পারছেন? এই কারণে আপনারা যারা কমেন্ট পছন্দ করেন না, তারা নোটিফিকেশন অফ করে দিবেন, ওটা আপনার কোনো কাজে লাগবে না। আপনি কমেন্ট করলেই কেবলমাত্র কাজে লাগবে, ওটা হয়তো আমি দেখবো, কিন্তু সবার কমেন্ট কিন্তু আপনার দরকার নাই। আপনি অফ করে দিবেন নোটিফিকেশনটা। আমি বোঝাতে পারছি কিনা? ওকে, এবার আসেন আমরা তাহলে একটু পরের অঙ্কটাতে যাই। কি বলেন?
এই অঙ্কটাতে কি বলছে, বার্ষিক শতকরা 7.5 টাকা হার সুদে কত টাকা 3 বছরের সুদ আসলে 1225 টাকা হয়। আপনারা জানেন যে সুদ কষার অঙ্কে আসল দুই নিয়মে করা হয়, দুটো সূত্র ব্যবহার করা হয়। আপনারা অনেকেই সুদ কষার অঙ্কে অনেকগুলো বিষয় আপনারা ফলো করতে পারেন। যেমন অনেকে, আমি নিজেও অনেক সময় বেসিক থেকে সুদ কষার সমাধান করে, অনেক সময় দেখা যাচ্ছে শর্টকাটের সমাধান করে। কথা বুঝতে পারছেন? এখন এই শর্টকাট বলতে যেটা পরিচিত সূত্র, এই সূত্রের ভিতর অনেকে আবার পিএনআর ইউজ করেন, তাই কিনা? কিন্তু আমি বাংলাটা ইউজ করি। কথা বুঝতে পারছেন? আমি বাংলাটা কেন ইউজ করি, কারণ বাংলার সাথে বেসিকের একটা আমাদের যে ঐকিক মানে শতকরা এবং লাভ ক্ষতির একটা সম্পর্ক আছে। কারণ আমাদের তো সুদ কষাটা শতকরা লাভ ক্ষতিরই একটা অংশ। কথা বলছেন? মানে আমি যদি সহজ কথা বলি, এই এই তিনটা জিনিসই ঐকিক। তিনটা জিনিসই কি ঐকিক? সুদ কষা ঐকিক, শতকরা ঐকিক, লাভ কত ঐকিক। এই কারণে আমি বাংলা সূত্রটা ইউজ করি, যেটার সাথে এই বেসিক যেটা আমরা মূলত শিখি ওটার সাথে এই বাংলা সূত্রটার সহজে কম্বিনেশন করা যায়, যেটা ইংলিশের সাথে সহজে কম্বিনেশন করা যায় না। এই কারণে আমি এটা শিখি না। কারণ আমার মন চাইলো আমি বেসিক থেকে সমাধান করব, আমার মন চাইলো আমি সূত্র দিয়ে সমাধান করব, যখন যেটা মন চায় সেটা যাতে পারি, এই কারণেই মূলত আমি বাংলা সূত্র ব্যবহার করি। ক্লিয়ার? এই আসল বের করার ক্ষেত্রে আমাদের দুটো বাংলা সূত্র কাজ করে। কথা বুঝতে পারছেন? একটা বাংলা সূত্র, এই জায়গায় অনেকে কনফিউজড হয়ে যায়। আসল বের করার ক্ষেত্রে আমাদের দুটো বাংলা সূত্র কাজ করে। একটা সূত্র হচ্ছে ধরেন সুদ ইনটু 100 হার ইনটু সময়, এটা একটা সূত্র। আরেকটা সূত্র আমাদের কাজ করে আসলে, যদি প্রদত্ত অঙ্কে সুদ না থেকে যদি সুদ আসল থাকে, অর্থাৎ সুদের সাথে যদি আসল থাকে, তাহলে এইটুকু ঠিক থাকবে, হার ইনটু সময়, এইটুকুতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই যে এখানে আসল আছে না, তাহলে আমাদের সুদ কষার আসল কত, 100। তার মানে এই অতিরিক্ত 100টা যোগ করতে হবে, এটাই পার্থক্যটা। আমি পার্থক্যটা আবার একটু দেখাচ্ছি, যে এটা কখন ইউজ করবেন, এটা কখন ইউজ করবেন। এটা হচ্ছে আসল চাইছে, আসল চাইছে সুদ দেওয়া আছে, তাহলে এই সূত্রে ইউজ করবেন। আসল চাইছে কিন্তু সুদ আসল দেওয়া আছে, তাহলে এই সূত্রে অতিরিক্ত 100 যোগ করে দেবেন। ক্লিয়ার? এই হচ্ছে দুটো সূত্র। এখন এই যে এখানে যে অঙ্কটা দেখতেছেন, এখানে সেম কাহিনী এটাই। কত টাকা 3 বছরে, 3 বছর। দেখেন এখানে হার এবং সময় গুণ করতে হবে। তাহলে 7.5 ইন্টু 3, অতিরিক্ত আমার 100 দিতে হবে। আর সুদ আসল কত, 1225, এবং এখানে আমার কত, 100। তাহলে অঙ্কটা কিভাবে করবেন? অঙ্কটা খুব সহজেই, আমি উপরে একটু চলে যাই, হ্যাঁ। খুব সহজেই করবেন। এখানে 1225 ইন্টু 100, এটা গুণ করেন। এটা গুণ করলে কত আসবে দেখেন তো। এখানে আহ শূন্য, 22.50। 3 × 5 = 15, 5 3 × 7 = 21, 22, তাই না? তাহলে গড় কয়টা, দুইটা, তাই না? এখন তাহলে 100 22 আসবে, কত আসবে বলেন তো? 100 যোগ করলে 100 22.5, তাই না? ওকে। 100 22 যদি হয়, এই দশমিক উপরে তুলে দেন। তুলে দেওয়ার জন্য আমরা কি করব বলেন তো? এই দশমিকটা তুলে দেওয়ার জন্য জাস্ট উপরে আরো 10 গুণ করে দেব। ক্লিয়ার? তাহলে তো হয়ে গেল, এটা এটা হুবহু কাটা যাচ্ছে উপরে। তাহলে আমার কত, 1000। তাহলে উত্তর কত, 1000। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। প্লিজ বলেন ক্লিয়ার? ওকে। এবার আসেন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা কতবার যে করলাম ঠিক নেই। প্রাইমারিতে সরব মানে বহুভুজের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউ কি বলতে পারবেন আমার সাথে, পুরাতন স্টুডেন্ট যারা এখানে ক্লাস করতেছেন আগে, আপনারা বলেন তো, এখানে আমার চেয়েছে একটি সুষম ষড়ভুজ। এই সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি চিত্রটা অনেক সুন্দর হবে না, কিন্তু আমি
1 2 3 4 5 6, তাই কিনা? এই যে ষড়ভুজটার কথা বলছে, এখানে বলছে এখানে বাহু কয়টা বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কারণ যতগুলো ভুজ ততগুলো কি বাহু, তাই না? ওকে। এখন যেটা বলছে এর একটি অন্তকোণের পরিমাণ জানতে চাইছে, এই ভিতরের একটার মান বের করলেই হবে। আর সুষম মানে কি বলেন তো? সমান, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। আমার চিত্র দেখে আবার বিশ্বাস করেন না, তাহলে বিশ্বাস নষ্ট হয়ে যাবে। চিত্র এতটা সুন্দর হয় না, কিন্তু প্রত্যেকটা বাহুই সমান, প্রত্যেকটা কোণ সমান। ওকে। এদের ভিতর একটার মান চাইছে। তো একটার মান চাইছে, এটা আপনি কিভাবে বের করবেন? দুই ভাবে বের করতে পারেন। একটা হচ্ছে আপনার যদি পুরোটাই জানা থাকে, যে পুরোটাই সবগুলো অন্তকোণের সমষ্টি কত, এটা জানা থাকলে আপনি পারবেন। আরেকটা পারবেন যদি এর একটা বহিস্থ কোণ জানা থাকে। কথা বুঝতে পারছেন? কারণ বহিস্থ কোণ জানা থাকলে এটা হচ্ছে 180। 180, 180 থেকে বহিস্থ কোণটা বাদ দিলে ভিতরে কোণটার মান পাবেন। এখন আমরা দুটো ওয়ে একটু দেখি, যে মানে আপনি যখন বেসিক ক্লিয়ার থাকবে অঙ্ক যে কোনো দিক থেকে করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আমরা অন্তকোণগুলোর সমষ্টি কিভাবে হয়, যে ষড়ভুজের, যে আমি যদি অন্তকোণগুলোর সমষ্টি বের করি, তাহলে ষড়ভুজ মানে কি 6, 6 থেকে 2 বাদ দেব। এটা যদি ত্রিভুজ হতো 2 বাদ দিতাম, যদি আমার অষ্টভুজ হতো 2 বাদ দিতাম, মানে এটা একটা ডিরেক্টলি বের করতে পারবেন। এটা যেটা আসবে এটা উত্তর কত? এত। এটা হচ্ছে 4 সরল কোণ। 2 বাদ দেওয়ার পর যা থাকে ওটা হচ্ছে সরল কোণ। মানে ষড়ভুজ মানে কি 6, 6 থেকে 2 বাদ দেন। পঞ্চভুজ মানে কি 5, 5 থেকে 2 বাদ দেন। আবার অষ্টভুজ মানে কি 8, 8 থেকে 2 বাদ দেন। তাহলে এই যে 2 বাদ দেওয়ার পর যারা আসবে এরা হচ্ছে সরল কোণ। তাহলে এই 4 সরল কোণ হচ্ছে এই ভিতরে আছে। তাহলে এটা ডিগ্রিতে যদি রূপান্তর করি, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার কত হচ্ছে? 0, 4 8 32, 0 3, 4 4 3 কত 7। তাহলে আমাদের এই ভিতরে আছে 720 ডিগ্রি। তাহলে এটা যদি পাই আমার লাভ কি? ওই সুষম মানে কি সবগুলোই সমান। তাহলে সবগুলো কোণ সমান হলে আমার তাহলে একটি অন্তকোণ কত হবে বলেন? একটি অন্তকোণ কত হবে? একটি অন্তকোণ হবে, আমি ছয়টা কোণকে ভাগ করে দিব সমান ভাবে। তার মানে হচ্ছে 720 কে আমি যদি 6 দিয়ে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকটা কোণ আলাদা আলাদা পাবো। তাহলে কত? 6 কে 6, 6 দুগুণে 12, 120 ডিগ্রি। 120। এটা একটা মেথড। বলে এইটা বুঝতে পারছেন কিনা? এবার আমি দ্বিতীয় মেথডে যাব। এইটুকু ক্লিয়ার কিনা, যে ভিতরের সবকটা কোণের সমষ্টি যদি আপনার জানা থাকে, তাহলে প্রত্যেকটা কোণ যেহেতু সমান, কোণ আছে 6টা, মানে যতগুলো বাহু থাকে ততগুলো কোণ থাকবে। তার মানে কি 6 দিয়ে ভাগ করলে একটা রেজাল্ট চলে আসলো। এইটুকু ক্লিয়ার কিনা বলেন প্লিজ? এইটুকু ক্লিয়ার কিনা স্যার আপনাদের? ক্লিয়ার তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আসেন আমরা দ্বিতীয় প্যাটার্নটাতে যাই। আমরা দ্বিতীয় প্যাটার্নটাতে যাই। দ্বিতীয় প্যাটার্নটা কি বলেন তো? দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে এই যেটা আমি যেটা একটু আগে বললাম। কি? আপনি যদি বাহিরের কোণটা পান, তো বাহিরেটা পাবেন কিভাবে? বাহিরে বের করার একটা আমাদের সূত্র কি বলেন তো? একটা বহুভুজের বহিস্থ কোণ বের করার সূত্র কি? বহিস্থ কোণ বের করার সূত্র হচ্ছে, আপনারা কেউ বলতে পারবেন যে এখানে বহিস্থ সবকটা কোণের সমষ্টি কত হয়? বলেন, কেউ বলতে পারবেন? বহিস্থ সবগুলো কোণের সমষ্টি, এটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হয়? কেউ বলতে পারবেন? কমেন্টে বলেন। এই বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হয়? কেউ বলতে পারবেন? 360 ডিগ্রি তিনশো স্যার। ষাট গুড। ডিগ্রি এটা হয় মূলত আমাদের 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হলে আমাদের তাহলে এখানে বহিস্থ কোণ, এখানে আমাদের ষড়ভুজ বলতে তাহলে বাহু কয়টা? 6টা। তাহলে এখানে বাহুর সংখ্যা দ্বারা যদি ভাগ করেন তাহলেই হয়ে যাচ্ছে, তাই কেন? বাহুর সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে 360, বাহু কত? 6। তাহলে 6 হলে কত? 60 ডিগ্রি। তাহলে দেখেন এই বাহিরেরটা যদি আপনার 60 ডিগ্রি হয়, টোটালটার উপর যদি আমার 180 থাকে, এই যে এই কোণটা, এই দুটো কোণ মিলে 180 থাকে, কারণ সরলরেখার উপর 180 হয়। তাহলে এই যে 180 থেকে যদি আমি 60 যদি বাদ দেই, তাহলে আমার 120 ডিগ্রি থাকে না? তাহলে ভিতরেটা কত আসতে আছে? 120 ডিগ্রি। কথাটা ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে আপনি দুই ভাবে বের করতে পারেন, এক হচ্ছে টোটাল ভিতরটাকে 6 দিয়ে ভাগ করে, আরেকটা হচ্ছে বাহিরে 360 আছে, এটা আপনার বের করতে হবে না।
জাস্ট বাহু দ্বারা ভাগ করবেন, এটা হচ্ছে সহজ মেথড। এই যে বহিস্থ যে 360, কারণ এটা তো আপনাকে আবার স- ষড়ভুজের টোটালটা জানতে হবে, জানার জন্য বের করতে হবে। ওটা বের করতে, আর এটার ক্ষেত্রে বের করতে হবে না, আপনি জানেন বহিস্থ যে বহুভুজই হোক এই সবকটার যোগফল হচ্ছে 360। 60 থেকে বাহু যদি 6টা থাকে 6 দিয়ে ভাগ করবেন, 5টা থাকলে 5 দিয়ে, 8টা থাকলে 8, 12 দিয়ে 12। তারপর যেটা পাবেন ওটাই হচ্ছে বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ আর অন্তস্থ কোণের যোগফল 180। তাহলে বহিস্থটা বাদ দিলে অন্তস্থটা চলে আসবে। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা। আপনাদের এই অঙ্কটা আমি সমাধান করব, আমি ছোট্ট একটা বিষয় একটু আপনাদের জানিয়ে রাখি। আমার মনে হয় এটা আপনারা জানেন যে অনেকেই বুঝতেছেন না যে এত এত এতদিন আমাদের একটা কষ্ট ছিল যে সার্কুলার কখন আসবে কখন আসবে। মানে আমাদের কিন্তু মনে আসলেই একটা কষ্ট ছিল যে আদৌ বয়স থাকতে সার্কুলার পাবো কিনা। তারপর আমরা শোনা শুরু করলাম সার্কুলার আসতেছে আসতেছে, তারপরও শঙ্কা কাটেনি যে সামনে নির্বাচন, আদৌ আমরা সার্কুলার পাবো কিনা। কিন্তু সময়ের ধারাবাহিকতায় এখন অলরেডি আমাদের সামনে সার্কুলার এসে হাজির, 49তম। আবার অলরেডি আমাদের প্রধান শিক্ষকের সার্কুলার অলরেডি চলে আসছে। তার মানে আগামী 1-2 সপ্তাহের ভিতর আশা করা যায় কোনো অ্যাক্সিডেন্ট না হলে প্রাইমারি সার্কুলারটা চলে আসবে। নিবন্ধনের ব্যাপারেও শোনা যাচ্ছে খুব স্পষ্ট ভাবে। দেখেন, প্রধান শিক্ষক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এছাড়াও অনেক শিক্ষার্থী রয়েছেন রয়েছেন যাদের 11তম থেকে 20তম গ্রেডের অনেক পরীক্ষা হাতে আছে। কোর্ট টোট সহ অনেক পরীক্ষা আপনাদের হাতে আছে না? আছে। তার মানে আপনার সামনে পরীক্ষা অনেকগুলো। তাহলে আপনার প্রস্তুতিটা কি হওয়া উচিত? এই জায়গায় 80% শিক্ষার্থী তাদের স্ট্র্যাটেজিটাকে ফিক্স করতে ভুল করে, তারা সময়টাকে ভাগ করে ফেলে। ফলে তারা সময় কম পায় এবং সঠিক প্রস্তুতি নিতে পারে না। আমি বিনয়ের সাথে বলছি, এবং আপনারা একটু ভেবে দেখবেন, পরীক্ষাগুলো আগামী 4 মাস থেকে 6 মাসের ভিতর হবে। টাইম ফ্রেমটা একটু বোঝেন, আগামী 4 থেকে 6 মাসের ভিতর হবে। এরপর আপনি কিন্তু আবারও বেকার হয়ে যাচ্ছেন। আর এই 6 মাসের ভিতর একটা রেজাল্ট আসতে পারে, আপনি হয়তো নিবন্ধন শিক্ষক হতে পারেন, প্রাইমারি শিক্ষক হতে পারেন, প্রধান শিক্ষক হতে পারেন, অথবা 11তম থেকে 20তম গ্রেডে যে কোনো একটা চাকরি হতে পারে। আমি আপনাদের একটা ইকুয়েশন দেই, দেখেন তো এটা মিলাতে পারেন কিনা। ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু সিরিয়াসলি একটু চিন্তা করুন, নির্বাচন আপনার সামনে, এই সবচেয়ে টপ লেভেলের কয়েকটা চাকরি পরীক্ষার অ্যাপ্লিকেশন হাতে আছে। ধরেন নির্বাচন পরবর্তী বাংলাদেশ, আমাদের মতো গরিব দেশে কি ঘটে বা কি অবস্থা তৈরি হয় সেটি আমরা সবাই জানি। সেখানে নতুন সরকার ক্ষমতায় বসার সাথে সাথে নিশ্চয়ই সার্কুলার দিবেন। সেখানে একটা টাইম গ্যাপ পড়বে, পড়তে পারে, হয়তো বাংলাদেশ চেঞ্জ হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়, অতীত অভিজ্ঞতার আলোকে বলছি, এটা গ্যাপ পড়তে পারে। ধরুন ওখানে যদি 2 বছর 1 বছরের গ্যাপ পড়ে, আপনাদের যারা মানে স্ট্রাগল করতেছেন তারা কি আগামী 2-3 বছর টিকতে পারবেন? এই সময় কি পরিবার আপনাকে দিবে, সমাজ দিবে? বা আপনার মানসিক ভাবেও এত লম্বা সময় একটা রেসে টিকে থাকতে পারবেন? আমার প্রশ্নগুলোর উত্তর যদি হয় না, আমি শুধু আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনি আপনার জীবনে 6টা মাস সময়, জীবনের তো অনেকেই বিশ্বাস করেছেন, একবার আমাকে দেন। এই 6টা মাস সময় সোশ্যাল মিডিয়াকে গুড বাই জানান। আপনি দিনের 24টা ঘন্টা আমার মেন্টরশিপে আসেন। সকালে ক্লাস করবেন, সন্ধ্যায় ক্লাস করবেন, রাতে ক্লাস করবেন, বাকি সময় রুটিন দিব, পড়বেন, এক্সাম দেবেন, সব কিছুই করবেন। কিন্তু সবকিছু শুধুমাত্র পড়া। জীবন থেকে এই 6টা মাস সময়কে অন্ধকারে আপনি কবর দেন। ধরে নেন যে এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলো, এবং শপথ করেন এই 6 মাস পরে গিয়ে আপনি একটা মাত্র স্ট্যাটাস লিখবেন। ওই যে আমরা বলি না যে মোরা একটি পতাকাকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আপনার জীবনে হতে পারে ওই একটা স্ট্যাটাসের জন্য আপনি এই 6টা মাস যুদ্ধ করেন।
এটা কিন্তু আবেগ, ইমোশন, অন্য কিছুর সাথে এর কোনো রিলেশন নেই। এটা চরম বাস্তবতা। আপনি পরবর্তী 2 বছর 3 বছর পিছিয়ে নিজেকে পিছিয়ে দিবেন, নাকি এই টাইম গ্যাপের আগে আপনি জবে ঢুকে যাবেন? আপনি যদি টাইম গ্যাপের আগে যদি জবে ঢুকেন, 3 বছরের স্যালারি কিন্তু আপনি যদি মিনিমাম 20 হিসাব করেন, 240 করে প্রায় 8 লক্ষ প্লাস টাকা কিন্তু 3 বছরে আপনি পকেটে তুলবেন। সেখানে আমাকে মাত্র 4,000 টাকা দেবে। 2,000 টাকা নগদ দিবেন, 2,000 টাকার চাকরিতে ঢোকার পর দিবেন। আর আপনার প্রফিট কিন্তু প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। ওটা আমি কিন্তু চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি আপনি আমাকে 10 থেকে 12 ঘন্টা সময় দেন। জাস্ট এইটুকুই আমি চাচ্ছি, আর কিচ্ছু চাচ্ছি না। এই 10-12 ঘন্টা সময়টাকে আমি 10 গুণ প্রোডাক্টিভ করতে চাচ্ছি। 10 গুণ প্রোডাক্টিভ কিভাবে করব? এই যে আপনার কাছ থেকে ফোন ছিনিয়ে নিচ্ছি, ফলে আপনার ডিস্ট্রাকশনটা থেকে বের হয়ে আসতেছেন। আপনার কাছ থেকে আমি সমস্ত প্রতিষ্ঠানকে সরিয়ে নেব। শুধুমাত্র যে বইগুলো থেকে প্রশ্ন আসবে এগুলো আমরা বারবার করব, বারবার রিভিশন দেবো, বারবার। গণিত সমস্যা আছে গণিত সাপোর্ট দেবো, ইংলিশ সমস্যা আছে ইংলিশ সাপোর্ট দেবো, আপনি জিকে তে সমস্যা আছে জিকে সাপোর্ট দেবো। আমাদের মূল পড়া পড়বো, বেসিক পড়বো, বিগত সালে প্রশ্ন সমাধান করব। একই সাথে যা যা দরকার, আমাদের একটা ছোট্ট সিলেবাস আছে। এই সিলেবাস একদম আমরা তুলোধনা করে ফেলবো। জাস্ট 6টা মাস সময়। এই 6টা মাস সময় আপনি ধরে নেন চাকরির পর আপনি যদি সেনাবাহিনীতে ঢুকেন, পুলিশ বা এই ধরনের প্রফেশনে যদি ঢুকেন, বা এসআই, তাহলে আপনাকে কি 6 মাস 1 বছর একটা স্ট্রাগলের ভিতর যেতে হতো না? পরিবার থেকে দূরে থাকতে হতো, আপনার সমাজ থেকে দূরে থাকতে হতো, একটা নতুন লাইফ লিড করতে হতো কিনা? যদি সেটাই হয়, তাহলে নিজের জীবনকে একবার মানে জেলখানে প্রবেশ করান, জাস্ট একটা বার। তাহলে এই 2-3 বছরের টাইম গ্যাপ থেকে অন্তত এই এত বড় অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। এখন একটা বিষয় বলি, এই 2-3 বছর টাইম গ্যাপ আপনার জীবনটাকে কি ধরনের ধ্বংস করে দিতে পারে। নাম্বার ওয়ান, এই টাইম গ্যাপ হতে পারে আপনার বয়স শেষ হয়ে যেতে পারে। তার মানে টোটালি সরকারি চাকরি থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এই 2-3 বছরে আপনার ফ্যামিলি স্ট্রাকচার এমন ভাবে ভেঙে পড়ে যেতে পারে, যেটা ধরার জন্য হলেও আপনার চাকরি প্রস্তুতি ছেড়ে দিতে হবে। অথবা ফ্যামিলি ভালো আছে, সময় আছে, এরপরও 3টা বছর আপনি একটা স্বপ্নের পিছনে তিলে তিলে কষ্ট করবেন। এই কষ্টের ভ্যালুয়েশনটা তো আমার মনে হয় যে 10 লক্ষ টাকা। কারণ না শান্তি পাচ্ছেন, না কোথাও ঘুরতে যেতে পারতেছেন, না কোথাও আড্ডা দিতে পারতেন। আড্ডাতে গেলেও মনে চিন চিন করে ব্যথা করবে, আমার তো পরীক্ষা আছে, পরীক্ষা দিব সামনে, এটা আছে ওটা আছে, বা সার্কুলার হচ্ছে না। দেখেন, এই সকল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার একটা জায়গায় শুধু আমি বলছি, ডু অর ডাই, জীবন মরণ পড়াশোনা। একবার 6টা মাস সময় জীবন থেকে একটু সরিয়ে দেন, দেখেন জীবনটা কোথায় যায়। ওকে, আমি মনে হয় একটু লম্বা সময় কথা বলে ফেললাম। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা এই অঙ্কটা দেখবো। এই অঙ্কটা কিন্তু বেশ বড় সড়ো একটা অঙ্ক, বুঝতে পারছেন কিনা? এই অঙ্কগুলো এই সময় আসার সম্ভাবনা কম, তবে আমি এবার একটা কথা বলি। 90টা প্রশ্নের 90 মিনিট, মনে রাখবেন। প্রশ্নের প্যাটার্ন কিন্তু গণিতের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কঠিন হতে পারে, কথা বলছেন। এই যে আহ, এই পরীক্ষার যেটা প্রশ্ন সমাধান করছে সেটা কিন্তু 90 মার্কের পরীক্ষা ছিল, কথা বুঝতে পারেন। দেখেন বড় অঙ্ক কিন্তু আছে, অঙ্ক 12টা ছিল। 90 মার্কের পরীক্ষা মানে আপনার হতে পারে এখানে গণিত 10টা থেকে 12টা থাকবে, কিন্তু এর ভিতর কঠিন অঙ্কও থাকবে। যেমন এটা কঠিন অঙ্ক ছিল, এর আগের ক্লাসে করিয়েছি, এর আগের ক্লাসে করিয়েছি, বুঝতে পারছেন কিনা? এখন আসেন, এটা আমরা একটু সমাধান করব। এই অঙ্কটাতে আমাদের একটু সময় লাগবে। তাহলে এখান থেকে সমাধান করি। ধরেন এই পাশ থেকেও করতে পারেন, এই পাশ থেকে ধরেন, এই পাশ থেকে যদি করি, আগে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে আমার আস্তে আস্তে কি, মাঝখানে সমান চিহ্ন আছে, তাই 4x² প্লাস গুলো সবসময় মাথায় রাখবেন, +4x। এরপর আসেন এটা দিয়ে এই দুটোকে গুণ করবে। তাহলে এটা দিয়ে প্রথমত যদি করি, এটার মাইনাস এটা প্লাস, তাহলে -7x। আর এটা দিয়ে যদি এটা করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার আসেন, এখন আমাদের এই যে জায়গাটা, আমার মনে হয় যে আমরা আগে একটা ব্রেকেট দিয়ে দিই, তাই না? কারণ এটার টোটালটার আগে মাইনাস। এইটাকে দিয়ে যদি এটা গুণ করি, তাহলে x² আসবে,
প্লাসে মাইনাসে আমার মাইনাস এক্স আসবে। আবার এটা দিক দিয়ে যদি এটাকে করি, প্লাসে প্লাসে 5x, প্লাসে মাইনাসে -5। দেখছেন কত বড় অঙ্ক? এটা লিখতে গেলেও তো অনেক সময় লাগে, তাই না? অঙ্ক সমাধানটা তো পরের কথা। তারপর আপনি এখানে যে কাজটা করবেন, এখানে কত পি, এটা দিয়ে খেয়াল করে দেখেন, আপনি সূত্রটা ভাঙ্গায় ফেলেন। কথা বুঝতে পারছেন? সূত্রটা ভাঙ্গায় ফেললে ভালো হবে। তাহলে এখানে যদি সূত্রটা ভাঙ্গায়, x² + 2ab + b², তাই কিনা? এটাই তো সূত্র। তাহলে সূত্র যদি হয়, এখানে আসতেছে আবার 4x, এখানে আসতেছে 4x²। তাহলে এটার সাথে এটা গুণ করেন, এটার সাথে এটা গুণ করলে 3x², এটার সাথে এটা গুণ করলে 3×4 12x, এটার সাথে এটা গুণ করলে 3×4 12, তারপর হচ্ছে 5। খেয়াল করে দেখেন। এবার আমরা যদি সমাধান করতে চাই, দেখেন তো, এর মাইনাসটা তুলে দেই। এটা আমি করলে এটা করতাম না, কিন্তু যেহেতু অনেক দুর্বল স্টুডেন্ট আছেন, এই কারণে আমি এই কাজটা করলাম। সাথে সাথে একটু ছোট করতে থাকি। 7টা থেকে 4টা গেলে 3টা, বড়টার আগে যে চিহ্ন উল্টে লিখবো 7। তারপর এই চিহ্নটা উল্টে গেলে এটা মাইনাস হবে, পরেরটা কি হবে আমরা এটা আগে দেখে নিই। এখানে এই দুটো বিয়োগ করলে কি 4x না, +4x, তাহলে এটা হবে -4x। মাইনাসে মাইনাসে এখানে কি হবে, +5 হবে। তাহলে এটা তো আমাদের থাকলোই 12x, আর এখানে হবে কত, 17। এখন দেখেন দুই পাশ থেকে কি করা যায় বলেন তো দেখি। আমরা এখানে আমাদের একটা x² ছিল, তাই না? ওকে, দেখেন এখানে একটা x² ছিল না, এটা কোথায় গেল, এই যেটা, হুম, এ- এটা x² ছিল। তাহলে এখান থেকে এটা একটা বাদ যাবে, এটা হচ্ছে 3x², রাইট? ওকে, তাহলে এখানে আমাদের একটা হচ্ছে -4x আর একটা হচ্ছে -3x, তাহলে -7x। ক্লিয়ার? এবার এখান থেকে দিলে -2। এবার দেখেন, এ তো এই জায়গাটায় 3x² + 12x + 17। এখন দেখেন দুই পাশে সেম সংখ্যা আছে, ওটা ওটা বাদ দিতে পারি। কেমন সেম সংখ্যা? যেমন এটা এটা বাদ দিতে পারি, বাদ গেল, কারণ ও পাশে নিলে মাইনাস হবে, এমনি বিয়োগ হয়ে বাদ যাবে। তাহলে এটাকে যদি এই পাশে আনে, তাহলে কি দাঁড়াতে পারে? এক্স যেহেতু এই পাশে আছে, তাহলে -7x এখানে এসে মাইনাসই হবে, -12x, তার মানে -19x হচ্ছে। আমি একটা লাইন কমাই, কারণ অনেক ব্যাখ্যা করে তো বোঝালাম। এটা ও পাশে যদি নিয়ে যাই, +19 হবে। তাহলে -19 দ্বারা যদি ও পাশে ভাগ করি, তাহলে 19 - 19, তাহলে কি হবে, -1। তাহলে উত্তর কি বলেন তো, -1। এটা আপনারা আরেকবার দেখে নেবেন, এটা তো কোনো বোঝানোর কিছু নেই, তাই না? প্লিজ দেখেন, ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাই। এই যে গতিবেগের এই অঙ্কটা, আমি পুরো গতিবেগের ভিতরে একটা সূত্রকে সাজেস্ট করি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি কখনো গতিবেগ আকারে তথ্য দেওয়া থাকে, যেমন এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে চলে, কোনো একটা স্থানে গেল, এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে আবার একটা ওই জায়গাটায় ফিরত আসলো। মানে যদি গতিবেগে যায়, গতিবেগে আসে, বা গতিবেগে যতটুকু যায়, দুইবার যদি গতিবেগে যায়, তাহলে যদি তাদের যাতায়াতের গড় গতিবেগ জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি, এখানে একটা সূত্র বসে। যদি গতিবেগ থাকে, আমি আবারও বলছি, যদি গতিবেগ থাকে, গতিবেগ বলতে কি বুঝি? যখন বলা হয় ঘন্টায়, যখন বলা হয় প্রতি ঘন্টায়, যখন বলা হয় 1 ঘন্টায়, 1 ঘন্টার হিসেবে বা প্রতি ঘন্টার হিসেবে বা ঘন্টার হিসেবে যে দূরত্ব, ওটাই গতিবেগ। তাহলে দুটো গতিবেগ যদি দেওয়া থাকে, আপনি জাস্ট এই সূত্রটাকে ব্যবহার করবেন গড় গতিবেগের। এই একটা ক্ষেত্রে আমি মূলত সূত্র ব্যবহার করতে বলি। কেন? কারণ হচ্ছে আমি সূত্র সেখানেই ব্যবহার করতে বলি, আমি সাধারণত বেসিক থেকে অঙ্ক করাই, কিন্তু যে জায়গাগুলো সূত্র ছাড়া আর কোনো শর্টকাট নাই। আমার কথা হচ্ছে আপনাকে 3 থেকে 5 সেকেন্ডে গণিত করতেই হবে, সেটা বেসিক থেকে হোক, ডিটেলস থেকে হোক, সেটা অপশন টেস্ট থেকে হোক, ব্যাক ক্যালকুলেশন থেকে হোক, সেটা শর্টকাট থেকে হোক। সকল অঙ্ক যাকে যেভাবে সমাধান করা যায় আমার 3-5 সেকেন্ডে করতে হবে।
সেজন্য আমি এই সূত্রটাকে সাপোর্ট করি। কথা বুঝতে পারছেন? যে গড় গতিবেগ যদি দুটো তথ্যই গতিবেগ আকারে থাকে, তখন গড় গতিবেগ গতিবেগের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করবেন। তাহলে আমাদের আছে 4 3। তাহলে 4 + 3, তাহলে এখানে হচ্ছে কত? আমি যদি হিসাব করি, তাহলে 4 × 2 = 8, 3 × 4 = 3 × 8 = 24, এখানে হচ্ছে 7। তাহলে 3 × 7 = 21 থাকে 3, তাই কিনা? সরি, এখানে আমাদের 3 × 7 = 21 থাকে 3 × 7 = 4। দেখেন তো এটা আছে কিনা, 3 সমস্ত 7-এর 3। এটাই উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এখানে বলছেন কোন জায়গায় কোন সূত্র পড়বে, এটার জন্য আপনাকে গণিত বেসিক বুঝতে হবে। বুঝতে পারছেন? গণিত বেসিক না বুঝলে আপনি এটা কখনোই ধরতে পারবেন না। সূত্র ব্যবহার করার তখনই আপনার জন্য যায় যখন আপনার বেসিক ক্লিয়ার। বেসিক ক্লিয়ার না থাকলে আপনার মানে সূত্র কখনোই আপনি বসাতে পারবেন না, আপনি তালগুলো পাকিয়ে ফেলবেন। কথা বুঝতে পারছেন? এই কারণেই আমরা সূত্রটাকে সবসময় সাজেস্ট করি না যদি না আপনার বেসিক ক্লিয়ার থাকে। এখন আসেন, এই অঙ্কটা আমি অনেকবার করেছি, যে এই অঙ্কটাও আপনি সূত্র ছাড়া 3 থেকে 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন না। আমি বেসিক থেকে করাতে পারবো, কিন্তু সেটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তার মানে হচ্ছে এটা কোনো উপায় নাই, আগের অঙ্কটাও সেম, এই অঙ্কটাও সেম। তার মানে কি, এখানে আমি অলরেডি এটা অনেকবার করিয়েছি। এটা নিয়ম কি, এটা দুটো অংশ থাকে। কয়টা অংশ থাকে এই টাইপের অঙ্কে? দুটো অংশ থাকে। এই দিন পর্যন্ত একটা অংশ থাকে, আরেকটা অংশ থাকে ঠিক তারপরে। কথা বলছেন? এখানে দুটো পজিটিভ ম- উম মানে মানুষ থাকে, মানে দুটি বিপরীত মানুষ থাকে। এই অঙ্কের ধারণাটা হচ্ছে বা দিয়ে শুরু হবে আর পরেরটাতে ও থাকবে। আমি বেসিকটা পূর্বে এক ক্লাসে বুঝিয়েছিলাম, আজকে ওদিকে যাব না। যেহেতু অঙ্কটা প্রতিদিনই আসতেছে, সো একই দিনের বারবার আলোচনা করতে অনেকে বিরক্তিকর লাগবে। তাহলে এই যে দেখেন, 2 জন পুরুষ 3 জন স্ত্রী লোক একটা কাজ 25 দিনে করতে পারে, মানে হয়তো 2 জন পুরুষ, না হয় 3 জন স্ত্রী লোক। এটা একটা দিন পর্যন্ত একটা অংশ থাকবে, আরেকটা অংশ থাকবে এই পুরুষ স্ত্রী লোক থাকবে নতুন সংখ্যা দিয়ে, যেমন এখানে 2 জন আছে, এখানে 4 জন, এখানে 9 জন। কিন্তু আগেরটাতে বা থাকে, পরেরটাতে ও থাকবে। এই টাইপের অঙ্কগুলো করতে হলে আমাদের প্রথম যে ধাপটা থাকবে, এটা সব গুণ হবে। এটা কি হবে? সব কি হবে? গুণ হবে। সব গুণ। ওকে, এটা সব গুণ যদি করেন, তাহলে এখানে কত? 3 আর হচ্ছে 25। এরপর হচ্ছে আমার এটা সব গুণ করা শেষ। এবার আমাদের ক্রস গুণ করতে হবে। এখানে কি পুরুষ আছে না? এই যে স্ত্রী লোকের সাথে গুণ করবেন, স্ত্রী লোককে গুণ করবেন পুরুষের সাথে। ক্লিয়ার? তারপর যোগ করে দেবেন। চলেন আমরা একটু দেখি আমি কি বলছি। এখানে পুরুষকে স্ত্রীর সাথে গুণ করেন। পুরুষ কয়জন? 2 জন। তাহলে এখানে স্ত্রী কয়জন? 9 জন। ক্লিয়ার? যোগ চিহ্ন দেন। এবার স্ত্রী লোক না, 3 জন। 3 জনের সাথে গুণ করবেন বিপরীতটার সাথে, 4 জন। ঠিক আছে? এবার 2 3 25, 9 2 × 18, 3 4 12। খেয়াল করে এখানে 2 3 25, এখানে কত? 0 30, তাই না? তাই কিনা? 20 30। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা দিয়ে এটা কেটে দেন, 10 10 দিয়ে এখানে 5 5 5 25। তার মানে উত্তর কয়দিন? 5 দিন। বলেন বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? এবার আমরা পরের অঙ্কটা যাব। এই অঙ্কটা জাস্ট সিম্পল একটা অঙ্ক। আপনাকে বলছে 12.5 এর মানে এত%, মানে এত/100। এটাই আর কি। কারণ এটাকে ভাঙালে এই পার্সেন্টেজ মানে 1/100, তাহলে ওটাকে সরাসরি 100 দ্বারা ভাগ করলে হয়। এই অঙ্কটা আপনার সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কটা সমাধান করতে হলে আপনি কি করবেন? দশমিক তুলে দেবেন। দশমিক এর পরিবর্তে একটা এক, আর এক ঘরের জন্য একটা শূন্য। এটা বাদ দেন, গুণে রাখেন। তাহলে উপরে 1.3 আছে, তাই না? এটাও যদি দশমিক তুলে দেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখেন তো। এটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে 100 আছে, আরো এই দশমিকের জন্য একটা এক, এক ঘরের জন্য একটা শূন্য। তার মানে এই টাইপের অঙ্কগুলো সরাসরি এটাকে গুণ করে ফেলবেন দশমিক বাদ দিয়ে। যে আপনার অঙ্ক আছে, পরীক্ষার হলে অঙ্ক আছে, সরাসরি এই দুটো গুণ করবেন।
ভুলে যাবেন যে এখানে দশমিক আছে, এটা ভুলে যাবেন। 125 আর 13 গুণ করবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। কারণ ওই যে পরে গিয়ে 125 13ই কিন্তু গুণ করতে হচ্ছে। এটা করবেন কিভাবে? খুব সিম্পল ভাবে। আমি বলছি না যে আপনারা আপনাদের মতো করে গুণ করবেন। এখানে গড় কয়টা? প্রথমে তিনটা। গড় কয়টা? তিনটা। যারা খুব দ্রুত গুণ করতে চান তারা এই মেথডটা ফলো করতে পারে। তবে আমি এই মেথডটা এখন আর বোঝাতে যাব না, সময় লাগবে। আমি শুধু আপনারা গুণ করে ফেলেন, আপনারা আপনাদের জায়গা থেকে গুণ করে ফেলেন প্লিজ। এটা একটা চাইনিজ মেথড, হ্যাঁ। এটা আমার কয়েক সেকেন্ড লাগে, কিন্তু আপনাদের হয়তো লিখতেছে এই কারণে সময় লাগতেছে। দেখেন, এখানে 125, আর এটা যদি এক ঘর হতো তাহলে তো ডিরেক্টলি গুণ করে ফেলতে পারতেন। দুই ঘর হওয়ার কারণে আপনাকে একটু 125 13 গুণ করতে হবে। তাহলে আমরা এতে দিয়ে করি 3 5 15। এখানে দেখেন 3 দুগুণে 6, একটা ঘর ফাঁকা। 3 অক্ষে 3, নিচ থেকে লিখবেন উপরেরটা ফাঁকা। তাহলে 5 অক্ষে 5, উপরেরটা ফাঁকা। 2 অক্ষে 2, উপরে ফাঁকা। 1 অক্ষে 1, উপরে ফাঁকা। এই যে এবার এদেরকে ভুলে যান, এরা কেউ নাই। মানে এটা আমি ভুলিয়ে দিচ্ছি আর কি। তাহলে এখানে যোগ করলে 5, এখানে কত? 6 6 12 2, এখানে 5 আর 1 6, এখানে 1, এগুলি যোগ করে নেবেন। এগুলোকে জাস্ট যোগ করবেন। তাহলে আমার যেটা আসলো, দেখেন তো, এখানে 1625 আসছে, তাই কেন? তাহলে আমার এখানে শূন্য কয়টা? এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, তাহলে টোটাল চারটা। খেয়াল করেন, চারটা শূন্য মানে হচ্ছে দশমিকের নিয়ম অনুসারে যদি ভাগ করি, তাহলে এই 4 ঘর বামে আমার একটা দশমিক বসবে, তাই কিনা? তাহলে আমার এটাই হচ্ছে মূলত উত্তর। এখন এই অঙ্কটা আপনি পরীক্ষার হল এইভাবে করবেন না। আপনি জাস্ট এই দুটোকে গুণ করে নেবেন, এই দুটোকে গুণ করে নেবেন। এই দুটোকে গুণ করলে আমার আসতেছে কত? 1625। তাহলে এখানে দশমিক কয়টা বলে? একটা, একটা, দুইটা। তাহলে এখানে আমি দুই ঘর বামে দশমিক দিলাম। এবার এই পার্সেন্টেন্সের 100 দিয়ে ভাগ করবেন। তাহলে পার্সেন্টেন্সের 100 দিয়ে ভাগ করলে আরো দুই ঘর বামে যাবে, আরো দুই ঘর বামে যাবে। খেয়াল করে দেখেন, তার মানে কি আমার অঙ্ক হয়ে গেল। এখন আপনি যখন আরেকটু এক্সপার্ট হবেন, খেয়াল করে দেখেন, এই দুটো ডিরেক্টলি গুণ করবেন। দশমিক সংখ্যা গুণ করলে যে কোটা করে দশমিক থাকে ওই কোটা পরে রেজাল্টে বসায় দিলেই হয়। এখানে একটা, এখানে একটা, দুইটা, 16.25। এরপর আপনি শুধুমাত্র এই পার্সেন্টেজের 100 দ্বারা ভাগ করবেন। এখন আপনি যখন আরেকটু এক্সপার্ট হবেন, তখন আপনার জন্য এই অঙ্কটার এত কিছু করতে হবে না। এই দুটো গুণ করলেন, জাস্ট এই গুণটা করে ফেলবেন। গুণ করলে কত আসছে? 1625। ওকে, 1625 যেহেতু আস্তে আস্তে এখানে দুই ঘর, আর এই 100-র জন্য আরো দুই ঘর। এই যে দেখেন, 100-র জন্য আরো দুই ঘর, আগে এখানে ছিল, এখানে না। তাহলে 100-র জন্য দুই ঘর, এখানে দুইটা ঘর আছে, আর এখানে এখানে দুইটা, তাহলে দুইটা দুইটা কয়টা? চারটা। তাহলে এই 4 ঘর আগে দশমিক বসাই দেন। ক্লিয়ার? বলেন, বুঝতে পারছেন কিনা? বক্সটা নিয়ে কথা বলতে গেলে আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। হুম। আহ এটা নিয়ে কথা বলতে গেলে সময় লাগবে, বুঝতে পারছেন? আমি সত্য বলতে আজকে নাস্তা করে ক্লাসে ঢুকিনি, বেশ ক্ষুধাও লাগছে। অনেকদিন ইনশাল্লাহ আপনাদের এটা দেখিয়ে দেবো মানে, হ্যাঁ। ওকে, দেখেন, এটা আপনারা ওই ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে চাইনিজ জাপানিজ নিয়মে গুণ করার পদ্ধতি। হুম। বেশ অনেকগুলো পদ্ধতি আছে, এটা আমি মাঝে মধ্যে ইউজ করি যখন দুইটার বেশি সংখ্যা হয়ে যায়, যেমন দুইটা তিনটা। তখন আসলে পরীক্ষার হলে তো এত চাপ নেওয়ার সুযোগ, বুঝেননি? ওকে, শুনেন, বক্সটা কিছুই না। এখানে 1 2 5 আছে না, দশমিকটা চিন্তা করবেন না। এটার সাথে একবার এর গুণ করবেন, এর গুণ করবেন, এর গুণ করবেন। গুণ করে এই যে দেখেন, আমি 3 5 গুণ করে দুই ঘর হলে দুই ঘরে বসবে। এক ঘর হলে 3 2 6, দেখেন কি এক ঘর, আরেক ঘর শূন্য দিয়ে ফিল আপ করছি। এটা হচ্ছে প্রথম কাজ, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করবেন, এটাকে গুণ করবেন। এটা তো দেখা মাত্র মুখে মুখে হয়ে যাবে ওই সেম নিয়মে। 5 কে 5, এক ঘর ফাঁকা আছে, উপরে নিচে বসাবেন, নিচ থেকে বসিয়ে যাবেন, উপরে একটা ফাঁকা আছে শূন্য দেবে। 2 কে 2, এভাবে বসিয়ে যাবেন। পরে এই যে এগুলো আড়াআড়ি যোগ করবেন। যোগ করার নিয়মটা আগের মতো। 5, যেমন এখানে 12-র 2 হাতে থাকলো 1, এখানে আবার 5 হাতের 1 6, আবার এখানে কত 1। ক্লিয়ার? ওকে, আমাদের এই অঙ্কটি একটু দেখেন। শতকরা
সমস্ত 8 টাকা হার সুদে কত সময়ে যে কোনো আসল সুদ আসলে 3 গুণ হবে। দেখেন অঙ্কটা যদি দেখেন আমার সময় চেয়েছে, এখানে কল টু অ্যাকশন কি? টাইম, সময়। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা সূত্রটা কি ব্যবহার করেছি বলেন? আমাদের সুদ থাকবে ইন্টু 100 থাকবে। এগুলো আমার ক্লাস যারা করেন তারা কিন্তু এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো এমনি লিখতে পারেন, বেসিক থেকে এমনি লিখতে পারেন। এখন তো আমরা প্রশ্ন সমাধান করতেছি, এখন সব বেসিক আলোচনা করার তো সুযোগ হয় না। এক একটা বেসিক অনেক সময় 20 মিনিট 25 মিনিটও লাগে, 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে। এই কারণে ডিরেক্টলি আমি সূত্রটা বলতেছি। এখানে কল টু অ্যাকশন কি বলেন তো, কত সময় চাইছে? তাহলে এটার জন্য উপাদান লাগবে 3টা, এই একটা, তাই কিনা, এই একটা, এই একটা, এই একটা। ওকে, এখানে সুদ কত? দেখেন সুদ ডিরেক্টলি দেওয়া নেই, দেওয়া আছে? দেওয়া নেই। বলছে যে কোনো আসল, যে কোনো আসল হলে এটা শতকরার অঙ্ক, সুদ কষা কি শতকরার অঙ্ক। তাহলে আহ মানে আসল মানে কি 100। তাহলে এটা সুদ আসলে 3 গুণ হবে, মানে 300 হবে। এটা সুদ আসল মিলিয়ে হবে কত? 300। তাহলে আমরা যদি সুদ বের করতে চাই, তাহলে এই 300 থেকে আসল যেটা 100 এটা বাদ দিলে এটা 200 হবে না? বলে এটা সুদ আসবে। আসলটা আমি ধরেই নিয়েছি, আর হারটা তো ওখানে আছে। তাহলে সুদ হচ্ছে আমার 200, 100, আসল হচ্ছে 100, আর হারটা হচ্ছে 3 × 8 = 24, 25-এর 8। এখন জাস্ট এটা সমাধান করবেন কিভাবে? এর 125 উপরে, নিচে 8, ওখানে উল্টায় দিলে 8টা উপরে চলে যাবে। তাহলে 200 × 100, উপরে 8, এই নিচে যেটা থাকবে এটা উপরে চলে যাবে উল্টে দিতে। তাহলে 100 × 25। আমাদের কাজ হচ্ছে এটা এটা কেটে দিব। তাহলে এখানে যদি আমাদের 4 25 না, সরি, একটু, আমাদের 100-র ভিতর থাকে 25 হচ্ছে 4টা, আর 200-র ভিতর থাকবে 8টা। ঠিক আছে, তাহলে 8 × 8 = 64 কে। বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? বলেন এইটুকু ক্লিয়ার কিনা? একটু দ্রুত একটু কমেন্টে জানান। ওকে। আর আপনারা যারা আমার একদম জুম লাইভে, যেভাবে লাইভে ক্লাস করতেছেন, এইভাবে যারা 6 মাস ফ্রিতে গণিত শিখতে চান, 6 মাস ফ্রিতে গণিত শিখতে চান, তারা এই ব্যাচটাতে যুক্ত হতে পারেন, শূন্য থেকে জব বেসিক ম্যাথ। কিভাবে 6 মাসে ফ্রিতে শিখবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা জানেন গণিত শুধু ক্লাস করলেই হবে না, এখানে একটা বিশেষ বই এবং ম্যাটেরিয়ালস আপনাকে একটা পরিকল্পনার আলোকে শেষ করতে হবে। যার কারণে আমাদের এই যে বইটা আছে, এই বইটার দাম 550 টাকা। এখানে কুরিয়ার সহ কিছু খরচ আছে 610 টাকা, আর সার্ভিস চার্জ হচ্ছে 140 টাকা। মানে আপনার ভিডিও গুলো তো চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমাদের ওয়েবসাইটে রেকর্ড থাকবে, ওটার সার্ভিস চার্জ। কিন্তু টোটাল জিনিসটা 750 টাকা, যেখানে আমি কোনো পেমেন্ট নিচ্ছি না। অর্থাৎ আমি সম্পূর্ণ ফ্রিতে পড়াচ্ছি, তাও জুমে, ফেসবুক লাইভে না। এবং সেখানে আপনি এই কোর্সটা যদি করেন, আপনি যত দুর্বলই থাকেন আপনি গণিত শিখতে বাধ্য, একদম বাধ্য। কারণ আমি প্রত্যেকটা বিষয় ধরে 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 বেসিক নিয়ে আলোচনা করি। আপনার 6 মাস সময়, যেখানে একটা কোর্স 6 মাস, সেখানে আপনি শুধু গণিত শিখবেন 6 মাস, সপ্তাহে 3 দিন করে ক্লাস। এই সম্পূর্ণ ফ্রি ক্লাসটা আপনি করতে পারেন জাস্ট আমাদের কাছে 750 টাকায় ম্যাথ টিউটর বইটা অর্ডার করুন। তাহলে আপনি আমার সাথে পরবর্তী 6 মাস ক্লাস করতে পারবেন। শুধু ক্লাস না, এই যে বইটা দেখতেছেন এই বইয়ের উপর আবার 170টার উপর রেকর্ড ক্লাস পাবেন। আবার আমার মূল সরাসরি লাইভ ক্লাস পাবেন 6 মাস। তো এটা অসাধারণ একটা সুযোগ। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।